আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা জেনারেল ফরম্যাটটা দেখেছিলাম। জেনারেল ফরম্যাটটা কি? এ এন অফ এক্স ওয়াই এন প্লাস এ এন মাইনাস ওয়ান অফ এক্স ওয়াই এন মাইনাস ওয়ান ডট ডট এ ওয়ান অফ এক্স প্লাস ওয়াই ওয়ান প্লাস এ নট অফ এক্স ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, যেখানে এ নট অফ এক্স, এ ওয়ান অফ এক্স, এ টু অফ এক্স আর মে ফাংশন অফ এক্স আর কনস্ট্যান্ট। এরা ফাংশন এক্সের ফাংশন হতে পারে, কনস্ট্যান্টও হতে পারে। আর এই ফরম্যাটটা আমরা গতকাল দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে কয়েকটা ডেফিনিশন দেখেছিলাম। আর আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল হায়ার অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথগুলো দেখেছিলাম। কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হায়ার অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াস এর শর্ত কী ছিল? এই যে এফ অফ এক্সের মান 0 হতে হবে। এফ অফ এক্সের মান 0 হলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি এফ অফ এক্সের মান কিছু একটা থাকে, 0 বাদে কিছু একটা যদি থাকে, এখন এক্সের ফাংশন হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, তাহলে সেটাকে হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। এইটাই এখানে যদি এ ওয়ান, এ টু, এ এন এগুলো যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে এই ফাংশনকে বলা হয় ভেরিয়েবল কোফিশিয়েন্ট হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। গত ক্লাসে আমরা দেখেছিলাম। এছাড়াও এ ওয়ান, এ টু, এ এন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ইকুয়েশনকে বলা হয় কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এফ অফ এক্সের মান 0 হলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এফ অফ এক্সের মান যদি 0 না হয়ে অন্য কিছু একটা থাকে, সেটাকে বলা হয় নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম কি? এই যে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুই পার্টটা দেখেছিলাম। আজকে আমরা দেখব কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা শুরু করি। কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে জেনারেল ফরম্যাটটা আগে লিখে দিলে, এখন এই হোমোজিনিয়াসের ক্ষেত্রে আমাদের সলিউশন কী ছিল? জাস্ট এই ওয়াইসি মানে কি? ওয়াইসি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। জাস্ট ওয়াইসি আমাদের সলিউশন ছিল হোমোজিনিয়াস ক্ষেত্রে। আর এখন যদি হোমোজিনিয়াস না হয়ে নন হোমোজিনিয়াস থাকে, যদি এফ অফ এক্সের মান কিছু একটা থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন সলিউশন আসে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপিকে। এছাড়াও এদেরকে ওয়াইসিকে সিআই আকারে লেখা হয়, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। আর আর এই ওয়াইপিকে পার্টিকুলার ইন্টিগ্রালকে পিআই এভাবেও লেখা থাকে, ওয়াই ইজিক্যাল টু সিএফ প্লাস পিআই। আমরা এভাবে লিখি ওয়াই ইজিক্যাল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। এখন তাহলে নন হোমোজিনিয়াস ক্ষেত্রে দুইটা সলিউশনকে এখন জেনারেল সলিউশন আকারে লেখা হয় কি? ওয়াইসি প্লাস ওয়াইপি, দুই সলিউশনকে যোগ করে লেখা হয়। তাহলে এখন এই দুটো জিনিস কি? কমপ্লিমেন্টারি ফাংশন কি আর পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন কি? এখন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই যে হোমোজিনিয়াস ক্ষেত্রে একটা সলিউশন, ওই সলিউশনই হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি ফাংশন। আমরা গত ক্লাসে কমপ্লিমেন্টারি ফাংশনটাই নির্ণয় করেছিলাম। কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে জেনারেল সলিউশনের কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হোমোজিনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি। আমরা আগের নিয়মেই মানে প্রশ্নে আমাদের দেওয়া আছে কিছু একটা। প্রথমে আমরা এফ অফ এক্স ইজিক্যাল টু 0 ধরে যে সলিউশন বের করবো সেটা হচ্ছে আমাদের ওয়াইসি। তারপর আমরা দেখবো হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করবো। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বোঝা হয়ে গেল। কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে দ্য জেনারেল সলিউশন অফ দি কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হোমোজিনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখন এফ অফ এক্সকে আমরা জোর করে 0 ধরবো, 0 ধরে সলিউশন বের করবো, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি। আর পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের এখন হচ্ছে আমার কয়েকটা নিয়ম আছে। কয়েকটা নিয়মের মধ্যে সাধারণ নিয়ম হচ্ছে এই যে সলিউশন অফ দ্য নন হোমোজিনিয়াস পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে সাধারণ সূত্র হচ্ছে এটা, ওয়াইপি ইজিক্যাল টু 1/f অফ ডি এফ অফ এক্স। এখন এই যে এফ অফ ডিটা কি? 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স। এখন এই যে আমাদের মূল ইকুয়েশনকে আমাদের সাধারণত এফ অফ এক্স ধরা হয়। মূল ইকুয়েশনটা কি? এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার বলতে ওয়াই প্রাইম মাইনাস 2y প্রাইম প্লাস 2y, এরকম একটা মেন ইকুয়েশন দেওয়া থাকে। সেখান থেকে হচ্ছে আমাদের এফ অফ ডিটা নির্ণয় করতে হয়। আর এফ অফ এক্স হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে যে এফ অফ এক্সের মান 0 বাদে বাকি অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। তাহলে মেন ইকুয়েশনে কী করবো? এই যে মেন ইকুয়েশনে এফ অফ এক্স যেটা হচ্ছে মেন ইকুয়েশন হচ্ছে এফ অফ এক্স ধরে নিব। এফ অফ এক্সকে ওয়াই ডবল প্রাইম থেকে আমাদের এই ডি স্কোয়ার এগুলো বের করে নেব। ডি কি? ডি হচ্ছে ডেরিভেটিভ, সেখান থেকে এফ অফ ডি ফাংশন বানিয়ে নিব। তাহলে আমি এখানে পাশে একটু লিখে নিই। এই যে যেটা লিখলাম, এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই ডবল প্রাইম মাইনাস 2y প্রাইম প্লাস 2y ধরে নিলাম। এটা একটা আমাদের হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। সেখান থেকে আমাদের এটা তো এফ অফ এক্স ফাংশন। এখন আমরা কী করবো? এফ অফ ডি ফাংশন বানিয়ে নিব। এখন ওয়াই ডবল প্রাইম মানে কি?
ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এক্সের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন মাইনাস টু ওয়াই প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই, এটা অ্যাজ ইউজুয়াল আছে। এখন কি করব, এখন এই যে এই ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারকে আমরা সংক্ষেপে ডেরিভেটিভের সংক্ষেপে ডি আকারে লিখি। তাহলে দুইবার যেহেতু এই জন্য ডি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস টু, একবার যেহেতু এই জন্য জাস্ট একবার ডি ইন্টু ওয়াই প্লাস টু ওয়াই। এই হলো। এখন এখান থেকে আমাদের কী করব, এখান থেকে আমরা এই ওয়াইটাকে কমন নেব। এখান থেকে যদি আমরা ওয়াইটাকে কমন নেই, থাকে কি ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস টু ইন্টু ওয়াই। তাহলে এই যে অংশটা আমরা পেলাম সেটাই হচ্ছে আমাদের এফ অফ ডি। এটা হচ্ছে আমার এফ অফ ডি ইন্টু ওয়াই। এই অংশটাই হচ্ছে আমাদের এফ অফ ডি, ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস টু। এই অংশটা হচ্ছে এফ অফ ডি, তার সাথে ওয়াই গুণাকার আছে। তাহলে এই এফ অফ ডি কোনটা? এই এফ অফ ডি হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমার সেই এফ অফ ডি। এভাবে আমরা ডেরিভেটিভটা বের করে নিব। ডেরিভেটিভ ওয়ান বাই এফ অফ ডি। ওয়ান বাই এফ অফ ডি বলতে আমাদের ডেরিভেটিভ মানে কি, এই যে ডি মানে হচ্ছে ডেরিভেটিভ ছিল, আর ডেরিভেটিভের ইনভার্স মানে কি, ওয়ান বাই ডি মানে হচ্ছে ডেরিভেটিভের ইনভার্স। ওয়ান বাই ডিকে আমরা কীভাবে লিখতে পারি, ডি ইনভার্স লিখতে পারি। এখন ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশনের উল্টা ফর্ম কী ছিল, ওয়ান বাই ডি হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইনভার্সকে বলা হয় কি ইন্টিগ্রেশন। ওই ওয়ান বাই ডি মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই যে এটা দেখলাম, এই যে এখানে আমরা লিখে রাখছি ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স, এই যে ডিএক্সকে আমরা সংক্ষেপে ডি আকারে লিখতে পারি। এই ডিওয়াই অথবা এই ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই প্রাইম আকারে লিখতে পারি। ওয়াই প্রাইম মানে একবার এক্সের রেসপেক্টে বা এক্সের রেসপেক্টে আমাদের একবার ডিফারেন্সিয়েশন। আবার একইভাবে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারকে আমরা এই ডেরিভেটিভ স্কোয়ার লিখতে পারি, সেটাকে ওয়াই ডবল প্রাইম দ্বারা আমরা বুঝাই। দুইবার ডিফারেন্সিয়েশন এর ছিল ডেরিভেটিভ। আর এখন ডেরিভেটিভের ইনভার্স হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এই যে ওয়ান বাই ডি মানে ওয়ান বাই ডি যদি করা হয়, ওয়ান বাই ডি মানে ডিফারেন্সিয়েশন হলে ওয়ান বাই ডি হয়ে যায় ইন্টিগ্রেশন। যেমন ওয়ান বাই ডি মানে এই যে ডি ইনভার্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন, এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা। একইভাবে এতে যেহেতু একবার ডি ছিল এই জন্য একবার ইন্টিগ্রেশন, আর যদি দুইবার ডি স্কোয়ার থাকে, ওয়ান বাই ডি স্কোয়ার মানে ডি ইনভার্স টু করা মানে দুইবার ডিফারেন্সিয়েশন, দুইবার ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে এই যে আমরা যেটা লিখলাম এখানে এফ অফ এক্স ফাংশন থেকে আমরা কী করে এফ অফ ডিটা নির্ণয় করে নিলাম, সেটা এখন উদাহরণ আকারে লেখা আছে এখানে। তাহলে এই ফাংশনটাকে এই যে ওয়াই ডবল প্রাইম কি আগে লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখন ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ স্কোয়ার লিখতে পারি, আবার ডিএক্সকে একবার ডি লিখতে পারি। সেখান থেকে যদি আমরা ওয়াইটাকে কমন নিই, তাহলে এই ফাংশনটাকে বলা হয় এফ অফ ডি ফাংশন। এই অংশটাকে বলা হয় এফ অফ ডি ফাংশন। কেমন? সেই এফ অফ ডি মান এখন এখানে বসিয়ে ওয়ান বাই এফ অফ ডি মানে কি, ওয়ান বাই এফ অফ ডি হচ্ছে ওয়ান ডেরিভেটিভের ইনভার্স করে দেওয়া। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন নিয়মটা দেখি আমাদের। তাহলে ইন্টিগ্রেশন এই যে ওয়ান বাই এফ অফ ডি তো লেখা আছে, এই ওয়ান বাই এফ অফ ডি এখন তো ওয়ান বাই ডিকে সাধারণভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু ওয়ান বাই ডি প্লাস ওয়ান বা ওয়ান বাই ডি প্লাস কিছু একটা দেওয়া আছে। এইভাবে এখন তো আমরা সরাসরি ইন্টিগ্রেশন লিখতে পারবো না, সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আমাদের এইটা এখন করার উপায় হচ্ছে এই দুইটা আমাদের সূত্র, সাধারণ বীজগাণিতিক সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই দুটা আমাদের সাধারণ ফর্মটা কী ছিল, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন কী ছিল, ওয়ান এন সি জিরো, ওয়ান টু দি পাওয়ার প্রথম পদের উপর পাওয়ার এন, পরের পদের উপর পাওয়ার জিরো, প্লাস এন সি ওয়ান, প্রথম পদের পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান, পরের পদ ওই পাওয়ারটা ওয়ান হয়ে যায়। এভাবে এটা সাধারণ নিয়ম ছিল। সেখানে আমরা এনের মানটা মাইনাস ওয়ান বসাবো। তাহলে ওয়ান প্লাস এক্স যদি মাঝখানে প্লাস হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের পদ কী ছিল, এই যে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মানে কি, ওয়ান প্লাস এক্সকে তো ওয়ান প্লাস এক্স টু দি মাইনাস ওয়ান লিখতে পারি। ওই একইভাবে আমরা এই সূত্র থেকেই আমরা ডেরিভেটিভের সূত্রটাকে ইন্টিগ্রেশন আকারে লিখবো। তাহলে এই দুটো আমাদের দুইটা বীজগাণিতিক সূত্র মনে রাখতে হবে। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ক্ষেত্রে কী হয়, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। সিকোয়েন্সটা বোঝা যাচ্ছে, যেগুলো হচ্ছে এক্সের পাওয়ার, যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যক অড নাম্বার, এক্সের পাওয়ার যেগুলোতে অড নাম্বার তার আগে হচ্ছে মাইনাস, ভিতরে যদি প্লাস থাকে তাহলে অডের সামনে মাইনাস, আর
ইভেনের সামনে প্লাসই, ইভেন এই যে 2 4 এগুলো ইভেন পাওয়ার, তাদের সামনে প্লাসই আছে। আর যদি এই যে 1 3 5 এগুলো হচ্ছে অড নাম্বার, অড নাম্বারের পাওয়ার যদি অড হয় তার সামনে হচ্ছে মাইনাস, ভিতরে যদি প্লাস থাকে। আর যদি ভিতরে মাইনাস থাকে তাহলে অল পজিটিভ, এই যে 1 + x স্কোয়ার মাইনাস এক্স কিউব, সেক্ষেত্রে অল পজিটিভ। আচ্ছা সরি, এখানে প্লাস হবে। তাহলে এখানে আমাদের অল পজিটিভ, ভিতরে যদি মাইনাস থাকে, ভিতরে যদি 1 - x⁻⁻1 ভিতরে যদি মাইনাস থাকে তাহলে অল পজিটিভ। আর যদি ভিতরে প্লাস থাকে তাহলে অড নাম্বার সামনে মাইনাস। কেমন? এই দুটো আমাদের বীজগাণিতিক সূত্রগুলো মনে রাখতে হবে। এখন এই সূত্র দ্বারাই আমার f(d) থেকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন কয়েকটা মোট হচ্ছে পাঁচটা ছয়টা রুল হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের, মোট ছয়টার মতো হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের নিয়ম আছে। তার মধ্যে থেকে আজকে আমরা তিনটা দেখব। তিনটা কী অ্যালজেব্রিক ফাংশন, f(x) এর মান যদি অ্যালজেব্রিক, এই যে সামথিং f(y) এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে কিছু একটা ডেরিভেটিভ আকারে দেওয়া আছে, ইজিক্যাল টু f(x) ছিল না, এই f(x) এর মান যদি এখন কনস্ট্যান্ট অথবা অ্যালজেব্রিক ফাংশন হয়, এর ক্ষেত্রে একটা রুল, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল বলতে এই যে e⁻ax এরকম কিছু একটা ফাংশন দেওয়া থাকলে সেক্ষেত্রে আরেকটা রুল। আর ত্রিকোণমিতিক ফাংশন মূলত sin x আর cos x এর ক্ষেত্রে এই রুলটা খাটে। আমরা tan x cot x এর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম, বিশেষায়িত নিয়ম আকারে ওই ম্যাথগুলো করতে হয়, সেটা একটা দেখব। আর মূলত এই নিয়মটা ত্রিকোণমিতিক ফাংশন লিখলেও মূলত এই sin x আর cos x এর ক্ষেত্রে এই নিয়মটা খাটে। তাহলে আমরা দেখি। তো প্রথম আমরা অ্যালজেব্রিক ফাংশনটা, এই পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের জন্য অ্যালজেব্রিক ফাংশনটা নির্ণয় করে দেখব। তাহলে এখন পার্টিকুলার ইন্টিগ্রাল অফ অ্যালজেব্রিক ফাংশন অর কনস্ট্যান্ট, কিছুর ক্ষেত্রে আমাদের এখন এই নিয়মটা কী লিখব? এই নিয়মটা হচ্ছে এই যে y p = 1/f(d) নর্মাল সূত্র, আমরা নর্মাল যেটা দেখে আসছি। পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের নর্মাল সূত্র কী ছিল? 1/f(d) f(x), একদম নর্মাল সূত্র আকারে আমরা এই অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে নর্মাল সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে আমাদের আগে ম্যাথটা শুরু করি। তাহলে প্রথম ম্যাথ আমরা শুরু করব। প্রথম ম্যাথ আমরা দেখি। প্রথম ম্যাথে এখানে আমাদের কী দেওয়া আছে? y' + 5y' + 6y = x² + x। তাহলে এখানে কী দেওয়া আছে? এটা কি? তাহলে এই ইকুয়েশনটাকে বলা হয় কনস্ট্যান্ট, যেহেতু ওয়াইয়ের সামনে আমাদের কী দেওয়া আছে? 1 5 6 মানে কনস্ট্যান্ট দেওয়ার কারণে কোফিশিয়েন্টগুলো কনস্ট্যান্ট। তাহলে আমাদের এটা কি? এই ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। আমাদের ইকুয়েশন দেখে আগে চিনে নিতে হবে, তারপর সলিউশন করব। কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট এবং f(x) এর মান 0 না হয়ে কিছু একটা আছে, এই যে এখানে আমাদের কি আছে? x² + x দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি, এটা আর হোমোজিনিয়াস নাই, এটা হয়ে গেছে নন হোমোজিনিয়াস। তাহলে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজিনিয়াস এবং ইকুয়েশনটা কি হায়ার অর্ডার, এই জন্য উল্লেখ করে দিবে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই সলিউশনের জন্য আমাদের কী করতে হয়? হোমোজিনিয়াসের ক্ষেত্রে জাস্ট ওয়াই জেনারেল সলিউশন, জাস্ট কমপ্লিমেন্টারি ফাংশনকেই জেনারেল সলিউশন বলা হয়, কিন্তু তবে এই নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন বের করতে হবে, তারপর দুইটাকে যোগ করলে আমাদের জেনারেল সলিউশন আসে। তাহলে এক্ষেত্রে জেনারেল সলিউশন কি? জেনারেল সলিউশন হচ্ছে y = yc + yp। yc হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর yp হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন। তাহলে এই হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে আমরা এখন ম্যাথগুলো শুরু করি। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে কি? কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য নিয়ম কী ছিল? আমরা জোর করে এই অংশটাকে 0 ধরবো, মনে করবো কিছু নাই। এই x² + x-কে মনে করবো আমরা 0। তাহলে 0 হলে যে সলিউশন আসে সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে নির্ণয় করি। লেট y' + 5y' + 6y = 0। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করবো, CF যেটা বলে, CF বা YC আকারে লেখা হয়। তাহলে এখানে এই কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়ের সূত্র কী ছিল? নিয়ম কী ছিল? আমাদের কী করতে হয়? y এর মান আমাদের e⁻mx ধরে নিতে হয়। এখানে না লিখে এখানে আমরা কী করবো? ফর এই অংশটা আমরা লিখবো। দুইটা যেহেতু আমাদের সলিউশন নির্ণয় করতে হয়, আগে আমরা উল্লেখ করে দিব ফর কমপ্লিমেন্টারি ফাংশন, ফর কমপ্লিমেন্টারি
ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়ের জন্য আমাদের এই যে এই জোর করে আমরা রাইট হ্যান্ড সাইডকে জোর করে 0 ধরলাম। তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখে নিলাম। এখন কী করতে হয়, লেট ওয়াইকে আমাদের ধরে নিতে হয় ই টু দি পাওয়ার mx বি ইটস সলিউশন। কিন্তু আমাদের কী দেওয়া আছে, ওয়াই প্রাইম আছে, ওয়াই ডবল প্রাইম আছে, সে তাহলে আমাদের এটা নির্ণয় করে নিতে হবে ওয়াই প্রাইম ইজিক্যাল টু এম ই টু দি পাওয়ার mx, এগুলো আর ভেঙে না বলি, আর ওয়াই ডবল প্রাইম হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার mx। এই মানগুলো এখন বসিয়ে দিতে হবে মেন ইকুয়েশনে। তাহলে মেন ইকুয়েশন যদি বসাই তাহলে দাঁড়ালো কি, পুট অল ভ্যালুস ইন, আচ্ছা এখানে ইকুয়েশন ধরে নিলাম, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, ইন ইকুয়েশন 1। তাহলে এখন এগুলো যদি বসিয়ে দিই তাহলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 5m ই টু দি পাওয়ার mx প্লাস 6 ই টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু 0। আমরা ই টু দি পাওয়ার mxকে কমন নিতে পারি, তাহলে এই এম স্কোয়ার প্লাস 5m প্লাস 6 পড়ে থাকলো, আর ই টু দি পাওয়ার mxটাকে কমন নিলাম। এখন দুইটা সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন যে কোনো একটা 0 হয়। আর ই টু দি পাওয়ার mx আমরা জানি ই টু দি পাওয়ার mx 0 হতে পারে না, তাহলে আমাদের অবশ্যই এই এই ইকুয়েশনটা 0 হতে বাধ্য। তাহলে এম স্কোয়ার প্লাস 5m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা কী বলা হয়, এই ইকুয়েশনটা বলা হয় অক্সিলারি ইকুয়েশন। আচ্ছা ইকুয়েশন ছোটো করে লিখলাম, অক্সিলারি ইকুয়েশন। এই অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের যেহেতু এম এর পাওয়ার 2, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে এখান থেকে আমাদের এম এর মান 2টা পাবো। তাই এখান থেকে যদি সলিউশন করি একবারে না করি, একবারে লিখি এম স্কোয়ার। এখন 5কে কীভাবে 6 বানানো যায়, 3 আর 2, 3 2 6, 3 আর 2 5, 3m প্লাস 2m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে একবারে লিখি m প্লাস 3 ইন্টু m প্লাস 2 যদি কমন নেই m প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন m প্লাস 3টাকে কমন নিলে থাকে শুধু m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা m এর মান কী পেলাম, -2 একটা, -3 একটা হয়ে গেল। আমার m এর মান 2টা পেয়ে গেলাম। এখন আমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। তাই কমপ্লিমেন্টারি ফাংশন yc ইজ ইকুয়াল টু কী আকারে লিখতে পারি, আমাদের সলিউশন দুইটা কি, একটা সলিউশন ই টু দি পাওয়ার -2x আর একটা সলিউশন ই টু দি পাওয়ার -3x। এখন কমপ্লিমেন্টারির জন্য কী লিখতে হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট নিতে হয় c1 আর c2, c1 ই টু দি পাওয়ার -2x প্লাস c2 ই টু দি পাওয়ার -3x। এই আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। তাহলে আমাদের ম্যাথের অর্ধেক আমরা শেষ করলাম। তাহলে আমার একটা সলিউশন হলো। এবার আমাদের আরেকটা সলিউশন করতে হবে, যেহেতু এই যে এটা হচ্ছে নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন হোমোজেনাসের জন্য আরেকটা সলিউশন নির্ণয়ের জন্য আরেকটা সলিউশন কী ছিল, একটা হচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন। আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা নির্ণয় করলাম, এখন আমরা নির্ণয় করবো পার্টিকুলার ইন্টিগ্রাল। এই কমপ্লিমেন্টারি হয়ে গেল। এখন হচ্ছে এটা হচ্ছে আজকের নতুন টপিক, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন। গত ক্লাসে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গিয়েছিল। পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন সংক্ষেপে পিআই আকারে লেখা হয় অথবা ওয়াইপি আকারে লেখা হয়, আমরা ওয়াইপি লিখি। আচ্ছা, এখন এ হচ্ছে নিয়ম। তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটা কি দেওয়া ছিল, এফ অফ এক্স না, এফ অফ ওয়াই, এবং সেটাকে যেহেতু স্মল এফ লেখা হয়, এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডবল প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 6y। তাহলে y ডবল প্রাইমকে আকারে একবারে লিখবো আমরা, ডি স্কোয়ার, দুইবার ডেরিভেটিভ মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এই জন্য ডি স্কোয়ার একবারে লিখলাম। 5y প্রাইম, y প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এই জন্য 5dy প্লাস 6y। এখন এখান থেকে যদি y কমন নিই, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6 ইন্টু y
এই অংশটাকে আমরা এফ অফ ডি বলতে পারি। এই অংশটাকে আমরা এফ অফ ডি বলতে পারি। এফ অফ ডি, আচ্ছা এখানে এফ অফ ডি তো বড় হাতে ছিল, এটাকে আমরা এফ অফ ডি আকারে লিখতে পারি ইন্টু ওয়াই। হলো, আমরা এফ অফ ডি পেয়ে গেলাম। এখন এফ অফ ডি পেয়ে গেছি, এফ অফ ডি থেকে আমাদের এখন পার্টিকুলার ইন্টিগ্রালের নিয়ম কী ছিল, ওয়াইপি মেন সূত্র ছিল 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কী ছিল, এফ অফ এক্স মানে যে রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স। এই রাইট হ্যান্ড সাইডে মানটা হচ্ছে আমাদের এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে নর্মাল সূত্রে। তাহলে আমাদের এখন মানগুলো বসিয়ে দিই। 1/f অফ ডির মান কি, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6 ইন্টু এফ অফ এক্সের মান এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন এটাকে ইনভার্স ডেরিভেটিভ বলতে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু ইন্টিগ্রেশন কী ছিল, 1/d মানে তো আমরা সরাসরি 1/d মানে একবার ইন্টিগ্রেশন লিখতে পারি, তাই না? কিন্তু আমাদের 1/d না থেকে এখানে অনেক কিছু আছে, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6। এখন এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করব? তাহলে আমরা কি দেখেছিলাম, এই দুটো আমাদের সূত্র মনে রাখতে হবে, দুইটা বীজগাণিতিক সূত্র, 1 + x⁻⁻n। তাহলে আমাদের এক্স বলতে হচ্ছে আমাদের এই যে এক্সকে আমরা ডি মনে করব, আর বাকি সব কিছুকে আমরা এই 1 মনে করব। তাহলে এক্সকে আমরা ডি মনে করব, বা ডিকে হচ্ছে আমরা এক্স মনে করব, আর বাকি সব কিছুকে 1 মনে করব। তারপর এই সূত্রগুলো বসাবো। তাহলে এই আকারে আমরা কীভাবে লিখতে পারি দেখি। আচ্ছা, এখান থেকে যদি আমরা 6টাকে কমন নিই, দেখো এখান থেকে যদি আমরা 6টাকে কমন নিই, পুরো ইকুয়েশান থেকে যদি আমরা 6 কমন নিই, তাহলে ইকুয়েশানটা দাঁড়ায় কেমন, ডি স্কোয়ার প্লাস 5d/6 প্লাস 1, এভাবে আকারে দাঁড়ালো না? তাহলে আমরা এই 6টাকে যদি কমন নিই, তাহলে দাঁড়াবে কি 1 প্লাস এই পুরো অংশটা, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6, তাই না? আমাদের কী করতে হবে, এই সূত্র আকারে আমাদের বানাই নিতে হবে। 1 + x ইনভার্স 1 বাই এটা মানে তো এই যে এই অংশটা আকারে যদি আমাদের বানিয়ে নিতে চাই, তাহলে আমরা এই যে 1টা পেয়ে গেলাম। এইখানে 1টা আমরা এই ইকুয়েশনে, এই বীজগাণিতিক সূত্রের আমাদের 1টা পেয়ে গেছি, এই যে 1। আর এই সব কিছুকে আমরা এক্স মনে করব, সব কিছুকে আমরা এক্স মনে করে তারপর হচ্ছে আমরা করে দেবো, সূত্রে বসাবো। সূত্র এখন বসাই। তাহলে দেখো তো এই যে, আচ্ছা আগে আমাদের এই সূত্র বসানোর আগে আমাদের এই যে ডি স্কোয়ার, ডি কিউব এগুলো বের করে নিতে হবে। সাধারণত ডি স্কোয়ার পর্যন্ত মানটা থাকে, ডি স্কোয়ারের পর বাকিগুলো আমাদের অটোমেটিক 0 হয়ে যায়। ডি মানে কি, ডি মানে একবার ডেরিভেটিভ কাকে করতে হবে, এটাকে করতে হবে। একবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়ায়, 2x + 1 হয়। আর এই 2x + 1কে আরেকবার যদি ডেরিভেটিভ করি, মানে দুইবার যদি একে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে আর কি থাকে, 2x + 1কে ডিফারেন্সিয়েশন করলে হয় জাস্ট 2। তাহলে তৃতীয়বার করলে, যেহেতু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, অটোমেটিক 0 হয়ে যায়। তাহলে আমরা এই সেকেন্ড টার্ম পর্যন্ত আমরা করব, সূত্র বসাবো, এক্সপ্যানশন করবো, যেটা হচ্ছে এক্সপ্যানশন। এখানে এক্সপ্যানশন করবো, এখানে সেকেন্ড টার্ম পর্যন্ত এক্সপ্যানশন করলেই যথেষ্ট। আর থার্ডে গেলে অটোমেটিক 0 হয়ে যায়। তাহলে আমাদের শুরু করি। তাহলে যেটা বললাম আমরা কি করব, 6টাকে কমন দেবো, যেটা মনে রাখবে, যেটা কনস্ট্যান্ট সেটাকে আমরা কমন নেব। তাহলে কনস্ট্যান্টটাকে যদি কমন নিই, 6টা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে শুধু 1 প্লাস এই বাকি পুরো অংশটা, ডি স্কোয়ার প্লাস 5d/6। তাহলে আমরা এই যে 1 + x, এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে প্লাসের এক্সপেনশন করবো, 1 + x ইনভার্স 1, সেখানে 1 মানে 1 পেয়ে গেলাম, আর x মানে এই পুরো অংশটাকে x মনে করবো, ইন্টু x² + x আছে। এখন এটাকে কী করবো, করে দাও, ইনভার্স করে দাও। ইনভার্স যদি করে দেওয়া হয়, তাহলে আমার পাওয়ার কী হয়ে যাবে, -1, ডি স্কোয়ার প্লাস 5d/6 ইনভার্স 1 ইন্টু x² + x। তাহলে আমরা পেয়ে গেলাম, এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই এক্সপ্যানশনের ফর্মটা পেয়ে গেলাম, 1 + ax ইনভার্স 1। এটাকে আমরা এক্সপ্যানশন করবো। তাহলে এক্সপ্যানশন যদি করা হয়, 1/6 আছেই, এক্সপ্যানশন যদি করি
প্রথমটা কী দাঁড়ায় 1, এবং মাঝখানে যেহেতু প্লাস তাহলে অড পাওয়ারগুলোর সামনে মাইনাস চলে আসবে। আমাদের সাধারণ সূত্র কী ছিল? সাধারণ সূত্র আমি আগে একটু লিখে দিই। a প্লাস এক্স, এক্সপানশনের সাধারণ সূত্র a প্লাস এক্স টু দি পাওয়ার n এর সাধারণ সূত্র NC0, a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই জন্য আর লিখতে হয় না, প্লাস NC1, a টু দি পাওয়ার 1, এখন প্রথম পদ থেকে পাওয়ার 1 করে কমবে, দ্বিতীয় পদে ওই পাওয়ারটা যোগ হবে, x টু দি পাওয়ার 1 মানে x, প্লাস NC2, a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার, এভাবে আস্তে আস্তে চলে যাবে NCn পর্যন্ত। NCn হয়ে গেলে কী হয়ে যাবে? a টু দি পাওয়ার n মাইনাস n মানে a টু দি পাওয়ার 0, এখন আর এর পদে আর থাকবে না, তখন জাস্ট ওই পাওয়ারটা x টু দি পাওয়ার n আকারে থাকবে। এটা ছিল আমাদের a প্লাস x টু দি পাওয়ার n এর এক্সপেনশন। ওই এক্সপেনশনটা আমরা করছি মূলত, এই এক্সপেনশনটাই মূলত আমরা করছি। এখন তাহলে এক্সপেনশন করি 1, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স, জাস্ট এক্স ছিল, এক্সের পাওয়ার 1 স্কোয়ার প্লাস 5d প্লাস 6 মাইনাস, এখন হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মানে এই পুরোটার উপর পাওয়ার স্কোয়ার প্লাস 5d প্লাস 6 এক্স স্কোয়ার। আর আমাদের এক্সপেনশনের প্রয়োজনই নাই, কারণ যেটা বলেছিলাম, কারণ বাকি সব কিছু আমাদের 0 হয়ে যায়। কারণ এই যে ডি স্কোয়ারের মানই ছিল 2, আর ডি স্কোয়ারের ডি কিউব হয়ে গেলে কী হয়ে যাবে? ডি কিউব হয়ে গেলে আমাদের 0 হয়ে যাবে, এই জন্য আমাদের আর এক্সপেনশনের প্রয়োজন নাই। কিন্তু কী ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন এই এক্স স্কোয়ার প্লাস এক্স সবগুলোর সাথে গুণ আকার যাবে 1/6 ইন্টু, তাহলে 1-এর সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্সই থাকবে, মাইনাস, এখন ভেঙে লিখব ডি স্কোয়ার প্লাস 5d/6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস, এটাকে যদি ভাঙা হয় এই দাঁড়াই 1/36 ইন্টু ডি স্কোয়ার প্লাস 5dর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে লিখি, ডি স্কোয়ার হোল স্কোয়ার মানে d টু দি পাওয়ার 4, এর মান তো 0 হয়ে যাবে, প্লাস 5 ইন্টু 2 মানে 10d কিউব প্লাস 25d স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ছিল একটু কাছাকাছি লিখি, এটা মনে করো গুণ আকারে আছে, তারা পরস্পর গুণ আকারে আছে, প্লাস এক্সপেনশন করে দিলাম। এক্সপেনশনের মান তো 0 হয়ে যায়, এক্সপেনশনের মান 0 হয়ে যায়, এই জন্য আর লেখার প্রয়োজন নাই। তো 1/6 আছে। এখন এক্স স্কোয়ার প্লাস এক্স এর মধ্যে অ্যাজ ইউজুয়াল থাক। এখন হচ্ছে ডি স্কোয়ার, এই যে আমরা কী নির্ণয় করবো? ডি স্কোয়ার মান কী ছিল? ডি স্কোয়ার মানে কি? ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, দুইবার হচ্ছে এক্সের রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন, একবার করলে হয়, একবার করে দিলাম তাহলে হয়ে যাবে কি 2x প্লাস 1, আরেকবার করলে হয়ে যাবে 2, তাহলে ডি স্কোয়ার মান কি? ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্সের মান হচ্ছে আমাদের 2, আর একবার করলে হচ্ছে 2x প্লাস 1, এই দুটো মান বসাবো। এখন এখানে আমাদের কী দেওয়া আছে? এখানে আমাদের এই যে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার মানটা কি? এই যে 2, তাহলে এখন মানগুলো বসাও। 2 প্লাস 5d, ডি মানে ডি এর মান হচ্ছে এই যে 2x প্লাস 1, তাহলে 5 ইন্টু 2x প্লাস 1/6, একবার ডিফারেন্সিয়েশন করে দিলাম, প্লাস 1/36 ইন্টু 1/36 ইন্টু d2, এই যে সেকেন্ড ডেরিভেটিভের মান হচ্ছে 2, তাহলে থার্ড ডেরিভেটিভ থেকেই তো হয়ে যাবে 0, 2 মানে কি? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয়ে যায় 0, তাহলে থার্ড ডেরিভেটিভ থেকে আমাদের সব 0, তাহলে d টু দি পাওয়ার 4 এর মানও 0, ডি কিউবের মানও 0, থাকবে শুধু ডি স্কোয়ার, তাহলে 25 ইন্টু ডি স্কোয়ারের মান হচ্ছে 2, তাহলে একবার 50 লিখি, 50 প্লাস 0, বাকি সব 0, বাকি সবই এক্সপেনশন করলে গিয়ে আস্তে আস্তে তো পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়লে বাকি সব হয়ে যায় 0, আর লেখার প্রয়োজন হয় না, কেমন? তাহলে এখন এগুলো সলিউশন করলে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেলাম। এটা হচ্ছে আলজেব্রিক ফর্মের জেনারেল সূত্রটা, আমাদের জেনারেল সূত্র দিয়েই আলজেব্রিক ফর্মটা হয়ে যায়, সলিউশন হয়ে যায়। তাহলে 1/6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2/6 মানে 1/3 প্লাস 5/6 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 1/36 ইন্টু 50 মানে প্লাস 50/36,
এখন এটাকে সলিউশন করলে যেটা আসে, এটাকে সলিউশন করলে যেটা আমাদের সলিউশন আসে 1/6 আর একটু যদি সিম্পলিফাই করা হয় x² প্লাস এক্স মাইনাস 1/3 প্লাস 5/6 বলতে 5/6 ইন্টু 2x মানে কি 5/3 ইন্টু 2x, 2 আর 6 কাটা 5/3 ইন্টু x প্লাস 5/6 প্লাস থাকবে কি 50/36, 50/36 আরও সিম্পলিফাই করলে কি দাঁড়ায় 25/18, 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন এটাকে এই x² থাকলো, x আর 5/3 ইন্টু এক্স দুটো যোগ আকারে যাবে, আর বাকি সবগুলো কনস্ট্যান্টগুলো যোগ আকারে হলো, সেটা আমাদের সিম্পলিফাইড ফর্ম 1/6 ইন্টু x²। এখন 5/3 এক্স প্লাস এক্স মানে 5/3, 3 ইন্টু 3 প্লাস 5 বলতে 8, একবার 8/3 ইন্টু এক্স মাইনাস 1/3 প্লাস 5/6 প্লাস 25/18। এটাকে আলাদা করে লিখি, আলাদা করে যদি যোগ করি এগুলো একবারে ক্যালকুলেটর হয়ে যায়। 25 লসাগু হচ্ছে আমার 18, 18 18 25 প্লাস 5/6 বলতে 3 6 18, 3 5 15 মাইনাস 1/3 মানে 3 6 18 মাইনাস 6 কি দাঁড়ায় 25 প্লাস 15 মাইনাস 6 মানে 25 আর 15 40, 40 থেকে 34, 34/18, 34/18 কি আরও ভেঙে লিখলে হয় 17/9। তাহলে এখানে আমাদের কী দাঁড়ালো 17/9। এটা হলো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ফর্ম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন ওয়াইপি পেয়ে গেলাম। তাহলে আরেকবার বলি কী করতে হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের জন্য আগে f(y) থেকে আমাদের f(d) ফাংশনটাকে আগে নির্ণয় করে নিতে হবে। এখন আমাদের জেনারেল সূত্র কী ছিল, পার্টিকুলার ইন্টিগ্রালের y p = 1/f(d) ইন্টু f(x) মানে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা। এখন এই f(d) এর মানটা বসে দিলাম, কিন্তু 1/d মানে তো ডিরেক্ট 1/d-কে আমরা সাধারণত ইন্টিগ্রেশন লিখতে পারি, কিন্তু d এর সাথে এখন d প্লাস মাইনাস আকারে কিছু একটা থাকলে সেটাকে আমরা সরাসরি তো করতে পারবো না। তাহলে আমাদের আগে এক্সপেনশন করে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন এই এক্সপেনশনের জন্য কী করবো আমরা, যেটা কনস্ট্যান্ট, যেটা শুধুমাত্র কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টটাকে আমরা কমন নেব। কনস্ট্যান্টটাকে কমন নিয়ে 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এইটাকে আমরা এই আকারে নিয়ে এক্সপেনশন করে দিব। এক্সপেনশন করার পর সর্বোচ্চ 2 বার 1 2 পাওয়ার 2 মানে এই যে 1 মাইনাস এক্স প্লাস x², এই x² পর্যন্ত আমরা এক্সপেনশন করবো, আর করার প্রয়োজন নেই। এই আমাদের এমন ম্যাথ দেওয়া থাকবে, 2 বার করলে যথেষ্ট। এর তৃতীয়বারে অটোমেটিক 0 হয়ে যায় সব কিছু। এই জন্য এই 2 বার করবো, 2 বার করার পর আমরা ডট ডট দিয়ে দিব। তারপরে এই দুটোকে এই x² আর এই অংশগুলো গুণ আকারে লিখে, গুণ করলে মানে কি, গুণ করা মানে মূলত ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন ফর্মটা লেখার পর সিম্পলিফাই ফর্ম নিয়ে আসলেই আমাদের সলিউশন হয়ে যায়। আমাদের সলিউশন হয়ে গেল এই পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন হচ্ছে এটা। এখন কী করবো, আমরা জেনারেল সলিউশন লিখবো। Thus, therefore, জেনারেল সলিউশন কী ছিল, y = yc প্লাস yp কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন, এই দুটোকে আমরা কম্বাইন করে লিখবো। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এখন yc কী ছিল, yc ছিল হচ্ছে আমাদের c1 e⁻² x প্লাস c2 e⁻³ x, c1 e⁻² x প্লাস c2 e⁻³ x প্লাস এবার হচ্ছে আমাদের এই পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের মানগুলো বসিয়ে দিব। এখন 1/6 ভিতরে গুণ করে দিতে পারো, অথবা বাইরে আকারে লিখতে পারো। 1/6 ইন্টু x² প্লাস 8/3 ইন্টু এক্স প্লাস 17/9, হয় এই আমাদের c1 আর c2 যেহেতু নিয়েছি, এই জন্য আমাদের এটা লিখে দিতে হবে। হয় c1 অ্যান্ড c2 আর 2 আরবিট্রারি কনস্ট্যান্টস। এটা হচ্ছে আমাদের এই কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজেনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মেথড। তাহলে আমরা আরেকবার একটু বলি। তা এই ইকুয়েশন আমাদের আগে ফার্স্ট অফ অল ইকুয়েশন দেখে আমাদের চিনে নিতে হবে ইকুয়েশনটা কি। y ডবল প্রাইম y প্রাইম এদের সামনে আমাদের কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট থাকা মানে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট।
এই ইকুয়েশনটা হয়ে গেল কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এবং তাদের পাওয়ার একের বেশি হওয়ার কারণে, পাওয়ার না, অর্ডার একের বেশি হওয়ার কারণে এই ইকুয়েশনটা হয়ে গেল, একের বেশি হওয়ার মানেই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। দুই আছে যেহেতু এখন, তাহলে আমরা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনতে পেরেছি। এখন রাইট হ্যান্ড সাইডে যদি জিরো থাকে সেটাকে বলা হয় হোমোজেনিয়াস, আর যদি জিরো না থাকে কিছু একটা থাকে সেটাকে হয়ে যায় নন হোমোজেনিয়াস। তাহলে ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজেনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে আমাদের চিনে দিতে হবে। তারপর হোমোজেনিয়াস হলে তো জাস্ট এই কমপ্লিমেন্টারি ফাংশন বের করলেই যথেষ্ট, কিন্তু নন হোমোজেনিয়াস হয়ে গেলে আমাদের কমপ্লিমেন্টারিটাও বের করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনটাও বের করতে হবে। গত ক্লাসে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন শিখেছি কী করতে হবে। এই সলিউশন মেথড ছিল থিওরাম 1-এ y=e⁻mx ধরে নিতে হয়, ধরে নিয়ে y প্রাইম y প্রাইম বের করে সেগুলোতে সাবস্টিটিউট করতে হয়। সাবস্টিটিউট করে m এর মান, মানে এর হচ্ছে অক্সিলারি ফাংশন বের করে নিতে, অক্সিলারি ইকুয়েশন বের করে নিতে হয়। সেখান থেকে সলিউশন m এর মান দুটো পেয়ে যাবো। দুইটা মান পেয়ে গেলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে যায়। এই প্রতিটা মানের সাথে c1 আর c2 কনস্ট্যান্ট গুণ আকারে লিখতে হয়। হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। আর পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন আজকে যেটা নতুন টপিক, সেই নতুন টপিকের জন্য আমাদের আগে f(d) সাধারণ সূত্র হচ্ছে এটা 1/f(d) ইন্টু f(x) মানে রাইট হ্যান্ড সাইডটা, আর f(d) হচ্ছে নির্ণয় করে নিতে হবে এখান থেকে। f(d) মানে ডেরিভেটিভের ফাংশন, ডেরিভেটিভের ফাংশনটা আগে নির্ণয় করে নিতে হবে। তারপরে ওই মানটা বসিয়ে 1+x বা 1 - x ইনভার্স 1 এই দুইটার একটা এক্সপানশন করে দিব। মানে মূলত এখানে আমাদের যদি আমাদের প্লাস থাকে তাহলে 1+x এর এক্সপানশন করব, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে 1 - x এর এক্সপানশন করব। তাহলে এখন করার পর এই কনস্ট্যান্টটাকে কমন নিব, কনস্ট্যান্টটাকে কমন নিয়ে 1+x ইনভার্স 1 এই আকারে আমরা বানিয়ে নিয়ে এটাকে এক্সপানশন করব। এক্সপানশন সর্বোচ্চ 2 বার, 2 এই যে একবার 2 বার, মানে তো 1 তো থাকেই, 1-এর পর একবার 2 বার নিব, 2 বার নিয়েই আমাদের তারপর আর প্রয়োজন নাই নেওয়ার। তারপর দুটাকে কম্বাইন করে ডিফারেন্সিয়েশন করলে আমাদের সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের সলিউশনটা চলে আসে। তারপর দেয়ারফর জেনারেল সলিউশন দুই ফাংশনটাকে, এই কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন দুইটাকে যোগ আকারে লিখলেই আমাদের জেনারেল সলিউশন পেয়ে যায়। এটা ছিল আমাদের আলজেব্রিক ফাংশন। এখন আমরা দেখব হচ্ছে নতুন আর পার্টিকুলার ইন্টিগ্রাল ফর্মের, এবার হচ্ছে এক্সপোনেনশিয়ালটা দেখব। পার্টিকুলার ইন্টিগ্রাল অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে, আলজেব্রিকের ক্ষেত্রে জাস্ট জেনারেল সূত্রটা ছিল, জেনারেল সূত্র দিয়ে আমাদের সলিউশন হয়ে যেত। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এইভাবে। আমরা কী করব, এই যে ওয়াইপি তো সাধারণ সূত্রটা এটাই, 1/f(d) ইন্টু e⁻ax। এখন কিছু একটা থাকতে পারে রাইট হ্যান্ড সাইডে, e⁻3x 4x 5x, অথবা e⁻ax প্লাস e⁻bx এই আকারে দুটো ফাংশন আকারে গুণ আকারে থাকতে পারে। তাহলে এই আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনটা দেওয়া আছে। এখন কী করবো, আমরা চেক করবো হচ্ছে একবারে। এখানে আর ওই 1+x 1 - x ইনভার্স 1 এই এক্সপেনশন করার প্রয়োজন নেই। এখানে আমরা কী করবো, জাস্ট করব, এই f(d) আগে বানিয়ে নিব। f(d) জায়গায় আমরা এই যে e⁻ax এই x-এর যেটা কোফিশিয়েন্ট এটা আমরা রিপ্লেস করব। এই যে রিপ্লেস d টু a, এই d এর জায়গায়, মানে ডেরিভেটিভের জায়গায় a রিপ্লেস করে মান নির্ণয় করব। ওটাই যদি ওই f(a) যদি বসায় যদি 0 না আসে তাহলে ওটাই আমাদের সলিউশন। এটা সবচেয়ে ইজি, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের নির্ণয়ের এই এক্সপোনেনশিয়াল টপিকটা সবচেয়ে ইজি, সবচেয়ে সহজেই করা যায়। যদি জিরো না হয় তাহলে আমাদের জাস্ট রিপ্লেস করলে যেটা মান আসে ওটাই আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন। এখন সামহাও যদি 0 হয়ে যায়, ধরে নিলাম একটা ফাংশন, ধরি y প্রাইম দেওয়া আছে এরকম, y প্রাইম মাইনাস 2y প্রাইম প্লাস y এটা দেওয়া আছে ইজিক্যাল টু e⁻x। এটা তো কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজেনিয়াস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এবং এটা কি দেওয়া আছে, e⁻x আমার রাইট সাইডে এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে। নিয়ম অনুযায়ী কী করতে হয়, আগে d আকারে ভেঙে নিতে হয়। তাহলে কি দাঁড়াবে, d² - 2d প্লাস 1 ইন্টু d ইন্টু y ইজিক্যাল টু e⁻x। এই ওয়াইড বাদ দিলে এই যেটা অংশ থাকে সেটা হচ্ছে আমাদের f(d) ডেরিভেটিভের ফাংশন। এই ফাংশনে আমরা কী করতে হবে, e⁻x এর যেটা x এর সামনের কোফিশিয়েন্ট ওটা আমরা এই ফাংশনে আমরা বসিয়ে দিব। আচ্ছা, একটু আলাদা আইডেন্টিফাই করে দিই। এখন এই যে আমার f(d) কী পাইলাম, f(d) হচ্ছে আমাদের d² - 2d প্লাস 1, এবং এর মান কি e⁻x, মানে কি e⁻x এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর মান দেওয়া হচ্ছে 1। এখন যদি এই ফাংশনে যদি 1 বসিয়ে দিই, 1 বসালে কি দাঁড়ায়, 1² মানে 1 -
টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু মানে কী হয়ে যায়, এফ অফ ডির মান জিরো হয়ে গেছে। এখন যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার কী করতে হবে, সেক্ষেত্রে যদি জিরো না হয় তাহলে সরাসরি তো হয়ে গেল। আর যদি সামহাও হয় যে ইফ এফ অফ এ যদি জিরো হয়ে যায় কী করবো, এই ফাংশনটা এই ডেরিভেটিভ ফাংশন এফ অফ ডিকে ডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, ডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, এই যে ডিফারেন্সিয়েট এফ অফ ডি অ্যান্ড যদি যতবার ডিফারেন্সিয়েশন, এই যে একবার যেহেতু এখানে একবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে আমাদের যেহেতু ডিফারেন্সিয়েশন করলাম সাথে আমার এক্স হচ্ছে গুণ করে দেবো, এই যে মাল্টিপ্লাই এক্স উইথ এফ প্রাইম অফ ডি। একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় এফ প্রাইম অফ ডি, তার সাথে আমরা এক্স গুণ আকারে দেবো। এখন দুইবার করলে এক্স স্কোয়ার গুণ করবো, তিনবার যদি ডিফারেন্সিয়েশন করি এক্স কিউ গুণ করবো। যতবার ডিফারেন্সিয়েশন করবো ততবার আমাদের লবে এক্স গুণ করে দিব, তাহলে এটাই। এখন এফ অফ এ যদি হুট করে জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এফ অফ ডিকে ডিফারেন্সিয়েশন করবো ডি এর রেসপেক্টে এবং মাল্টিপ্লাই এক্স উইথ এফ প্রাইম অফ ডি। তাও রিপ্লেস, এখন ডিফারেন্সিয়েশন করার পর যেটা আমাদের দাঁড়ায় তারপর রিপ্লেস করে দেখবো, তারপর ডি এর পরিবর্তে এ আমরা মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিয়ে চেক করে দেখবো জিরো যেন না হয়। জিরো যদি না হয় তাহলে আমাদের সরাসরি সলিউশন হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের সলিউশন কি দাঁড়ায়, এক্স বাই এফ প্রাইম অফ এ ই টু দি পাওয়ার এক্স, একবারে সলিউশন হয়ে গেল। এখন যদি এরপরও এফ প্রাইম অফ এ যদি জিরো হয় সেক্ষেত্রে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আরেকবার এক্স গুণ করতে হয়, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার গুণ হয়ে গেল। তারপর আমাদের রিপ্লেস করবো, কেমন এটাই। ইফ দ্য ফাংশন, এখানে লিখে রাখছি ইফ দ্য ফাংশন এফ অফ এক্স হ্যাভিং কনস্ট্যান্ট অনলি, যদি আচ্ছা এটা আরেকটা নিয়ম ছিল, এই যে আমাদের কী বলেছিলাম অ্যালজেব্রিক এই কনস্ট্যান্ট যদি আমাদের জিরো না হয়, এই রাইট হ্যান্ড সাইডে জিরো না থেকে কিছু একটা 1 2 সামথিং ইজিক্যাল টু 2 বা 3 বা 4 এরকম কিছু একটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার 0 এক্স ধরে নেব। ই টু দি পাওয়ার 0 এক্স, ই টু দি পাওয়ার 0 মান কি, ই টু দি পাওয়ার 0 মান 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 দাঁড়ায়, তাহলে আমরা 1 এর পরিবর্তে এই যে ই টু দি পাওয়ার 0 এক্স ধরে নেব, তাহলে আমরা ওই ফাংশনটাকে কনস্ট্যান্টকে এক্সপোনেনশিয়াল আকারে বানিয়ে নেব, সেটাই আমরা বলে দিয়েছি। তারপরে নর্মাল সূত্র, তারপরে এই যে এফ অফ ডি বানিয়ে সেখানে এই ডি এর পরিবর্তে এর মান বসাবো, এর মান বসিয়ে মান চেক করবো। আচ্ছা তাহলে দুটো একটা ম্যাথ দেখি। আচ্ছা কোনটা দেখবো, দ্বিতীয়টা দেখি। প্রথমটা তোমাদের কাজ, এই আগের অ্যালজেব্রিকেও আমাদের ম্যাথ তোলা ছিল কয়টা, ম্যাথ উঠানো ছিল আমাদের 3টা, তার মধ্যে আমি সলিউশন করেছি হলো প্রথমটা, বাকি দুইটা তোমাদের কাজ। এখানেও দেওয়া আছে হচ্ছে 2টা, এক্সপোনেনশিয়াল ক্ষেত্রেও দেওয়া আছে 2টা, আমরা করবো হচ্ছে এটা তোমাদের কাজ। আচ্ছা তাহলে শুরু করি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এই যে কনস্ট্যান্ট দেওয়া আছে, এই জন্য কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট এবং এফ অফ এক্সের মান জিরো না হয় কিছু একটা দেওয়া আছে, অনেক কিছু আছে, এই জন্য নন হোমোজিনিয়াস। তাহলে ইকুয়েশনটা কি, কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজিনিয়াস হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এর সলিউশনের জেনারেল সলিউশন কী ছিল, জেনারেল সলিউশন হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন বের করতে হবে। তাহলে কমপ্লিমেন্টারি তো সাধারণ নিয়ম, এই আমাদের এফ অফ এক্সকে মানে রাইট হ্যান্ড সাইডকে জোর করে জিরো ধরতে হয়, জিরো ধরে আমাদের করা সলিউশন বের করা। তাহলে ফর আলাদা করে লিখবো, আগে কমপ্লিমেন্টারি ফাংশন বের করবো, তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো। ফর কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডকে জোর করে জিরো ধরবো, 6y প্রাইম প্লাস 9y ইজ ইকাল টু 0, এখন ইজ ইকাল টু 0 তো ধরলাম। এখন এটাকে আমরা ইকুয়েশন 1 নাম্বার ধরে নিলাম। এখন সলিউশন মেথড কী ছিল, লেট ইট y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার mx বি ইটস সলিউশন। এগুলো লিখলাম না, ওয়াই প্রাইম ওয়াই ডবল প্রাইম, এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এগুলো আর লেখার প্রয়োজন নেই, যখন বেশি বেশি প্র্যাকটিস হয়ে যাবে এগুলো আর লেখার প্রয়োজন নেই, একবারে বসে দিবে নাও। তাহলে ওয়াই ডবল প্রাইম মানে কি, এম স্কোয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস 6 ওয়াই প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশন এম ই টু দি পাওয়ার mx প্লাস 9y ইজ ইকাল টু 0। এখন কি দাঁড়ায়,
ই টু দি পাওয়ার এম এক্সকে যদি কমন নিই, এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 ইন্টু ওয়াই, সরি ওয়াই লিখছি, 9 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইজিক্যাল টু 0। এখন হয় এটা 0 না হয় এটা 0, অবশ্যই ই টু দি পাওয়ার এম এক্স 0 হতে পারে না, সুতরাং এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 0 হতে বাধ্য। আচ্ছা, এখন এখান থেকে আমরা এম এর দুটো মান বের করি। এম এর মান কী দাঁড়াবে? এটা তো আমাদের এম এন এস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m প্লাস 3 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে আমাদের এম এর মান দুটো একই চলে আসবে, এম মাইনাস 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। অতএব এম এর মান কি দাঁড়ায়? 3 একটা আর একটা 3 একটা। তাহলে আমাদের এটা আমরা গতকাল বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম, হয়তো গতকাল বলেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে দুইটা এম এর মান যদি দুইটা সেম হয় সেক্ষেত্রে কী হয়, যে কোনো একটার সাথে এক্স গুণ করতে হয়, গতকাল বলেছিলাম। আচ্ছা, এখন তাহলে আমার এখান থেকে জেনারেল সলিউশন, সরি এখানে কমপ্লিমেন্টারি ফাংশন কী লিখব? yc ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 3x প্লাস এটার সাথে যেহেতু করিনি এর সাথে করবো c2x ই টু দি পাওয়ার 3x। আচ্ছা, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। তাহলে আমাদের নিয়ম হয়তো মনে আছে, গত ক্লাসে বলেছিলাম যদি আমাদের এম এর মান অক্সিলারি ইকুয়েশন থেকে এম এর মান দুইটা যদি সেম আসে তাহলে যে কোনো একটার সাথে এক্স গুণ করতে হয়, দুটাকে আলাদা করে লেখার জন্য যে কোনো একটার সাথে এক্স গুণ করতে হয়। এই হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হবে, কেননা এফ অফ এক্স এর মান 0 না, কিছু একটা দেওয়া আছে, এবং দেওয়া আছে কী ই টু দি পাওয়ার 3x দেওয়া আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার মাইনাস 2x দেওয়া আছে, এবং লগ টু মানে কি, লগ টুর মান ক্যালকুলেটারে যদি বসাই তাহলে কিছু একটা মান দেখাবে, তাহলে লগ টু মানে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের কী মনে করেছিলাম, কনস্ট্যান্টের সাথে 1 গুণ আকার আছে, 1 মানে ই টু দি পাওয়ার 0x এই আকারে আমরা বানিয়ে দিব। কেমন? কনস্ট্যান্ট ক্ষেত্রে ই টু দি পাওয়ার 0x আমরা বানিয়ে নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু ভুলে গেছিলাম হয়তো অ্যালজেব্রিকের সাথে, অ্যালজেব্রিক এই যে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট পার্টিকুলার ইন্টিগ্রাল অফ অ্যালজেব্রিক ফাংশন অর কনস্ট্যান্ট, এখানে অর কনস্ট্যান্ট এখানে হবে না, অর কনস্ট্যান্ট হবে হলো এক্সপোনেনশিয়ালে। তাহলে এখানে আমরা কেটে দিলাম, জাস্ট এখানে অ্যালজেব্রিক ফাংশনের নিয়মটা এটা। তারপরে আর এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে আমাদের এই যেটা বের করা, অর কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে কাজ করে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা এটা থাক। এটা দেখেছিলাম, এখন হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেল। এখন আমরা পার্টিকুলার ফাংশন বের করবো, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন। or পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন ওয়াইপি এর জন্য কী করতে হয়, এখন যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে একবারে আগে সূত্রটা লিখে দিই, ওয়াইপি ইজ ইকাল টু 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স মানে রাইট হ্যান্ড সাইডে সব কিছু। এখন এফ অফ ডি কি, আগে আমাদের এফ অফ ডিটা বানিয়ে নিতে হবে। কী দেওয়া আছে, ওয়াই ডবল প্রাইম মাইনাস 6y প্রাইম প্লাস 9y। এখন ওয়াই ডবল প্রাইম মানে দুইবার ডেরিভেটিভ ডি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 6 dy প্লাস 9y। এখন ওয়াইটাকে কমন নিলে থাকবে শুধু ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 ইন্টু ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ ডি। অতএব এফ অফ ডি কী, এফ অফ ডি হচ্ছে আমাদের এফ অফ ডি ফাংশন হচ্ছে যে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 হয়ে গেল। এখন আমরা এই এফ অফ ডির জায়গায় কী করতে হয়, এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে ওই ডি এর পরিবর্তে এর মানটা বসিয়ে দিতে হয়, মানে এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে যেটা কোফিশিয়েন্ট এক্সের কোফিশিয়েন্টটা আমাদের বসিয়ে চেক করতে হয়, 0 না হলে তো হয়ে গেল, 0 হলে একবার ডিফারেন্সিয়েশন। তাহলে এখন বসিয়ে দিই, অতএব
yp ইজ ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9 ইন্টু আমাদের এফ অফ এক্স কী কী দেওয়া ছিল, এফ অফ এক্স দেওয়া ছিল 6e⁻³ প্লাস 7e⁻²x 6e⁻³ প্লাস 7e⁻² মাইনাস log 2 এখন সবগুলোকে ইন্ডিভিজুয়ালি লিখি 6e⁻³ ইন্ডিভিজুয়ালি লিখি আগে, তারপর হচ্ছে আমরা মান বসাবো। ডি স্কোয়ার মাইনাস 60 প্লাস 9 প্লাস 7e⁻² বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 মাইনাস log 2, এখন log 2 তো কনস্ট্যান্ট, তার সাথে আমরা e⁻0x গুণাকারে লিখলাম। e⁻0x এর মান 1, তাহলে 1 কোনো কিছুর সাথে 1 গুণ থাকা মানে সেটাই, তা আমরা এভাবেই লিখলাম ইন্টু ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9। এই আমরা আগে ইন্ডিভিজুয়ালি লিখলাম, এখন হচ্ছে আমাদের মান বসাবো। নিয়মটি ছিল, নিয়ম জাস্ট এই যে আমরা কী করব, জাস্ট রিপ্লেস d to a অ্যাট এফ অফ ডি। আমরা ডি এর পরিবর্তে এর মান বের করবো, যদি 0 না হয় অটোমেটিক সূত্র আমাদের সলিউশন, এটাই সলিউশন। আর যদি সামহাও 0 হয়ে যায় তাহলে আমরা কী করবো, একবার এফ অফ ডিকে ডিফারেন্সিয়েট করবো, আর যতবার ডিফারেন্সিয়েশন করতে হয় ততবার এক্স গুণ করতে হয়, তারপর রিপ্লেস করবো। কেমন? এখন দেখি কোনটার ক্ষেত্রে 0 হয়, কোনটার ক্ষেত্রে 0 না হয়। এখন কী দ্বারা এখানে 3, এখানে এর মান কী দেওয়া আছে 3, তাহলে 3টা আমরা এই ডি এর পরিবর্তে 3 বসাবো, তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 প্লাস 9, এর সলিউশন কী দাঁড়ায় 9 মাইনাস 6 ইন্টু 3 মানে 18 প্লাস 9 মাইনাস, তাহলে এক্ষেত্রে কি, আচ্ছা লিখি, ভেঙে লিখি, তাহলে একবারে এখানে রিপ্লেস করে দিলাম 6e⁻³ বাই ডি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ডি এর জায়গায় 3 বসিয়ে দিলাম, মাইনাস 6 ইন্টু 3 প্লাস 9। সেক্ষেত্রে কী দাঁড়ালো দেখো তো, এখানে আমাদের 9 মাইনাস 318 প্লাস 9, দেখো তো 9 আর 9 18, 18 মাইনাস 18 এখানে 0 হয়ে গেছে। তাহলে আমাদের কী করতে হবে, এটা আর লেখা যাবে না, এটা হচ্ছে মনে মনে হিসাব করতে হবে। মনে মনে হিসাব করে যদি 0 হয়ে যায় তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে দিব, একবার ডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিব, আর উপরে ততবার এক্স গুণ করবো। একবার করি তাহলে 6 ইন্টু এই যে এক্সটা গুণ করে দিলাম, একবার যেহেতু ডিফারেন্সিয়েশন করবো ওই জন্য এক্স গুণ করে দিলাম, আর নিচে যদি ডিফারেন্সিয়েশন করি কী দাঁড়ায়, ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2d, ডি এর রেসপেক্টেই, মাইনাস 6d মানে 6 আর 9 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস, এখন এখানে দেখি 0 যদি হয় তাহলে তো এখন -2 বসাই, -2 যদি বসাই তাহলে 4 মাইনাস 6 ইন্টু 2 বলতে 6 ইন্টু -2 মানে 6 2 12, মাইনাস হয়ে যাবে প্লাস 12 প্লাস 9, এখানে 0 হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এখানে আমরা জাস্ট ডিরেক্ট মান বসাবো 7e⁻²x বাই ডি স্কোয়ার মানে -2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু -2 প্লাস 9 মাইনাস log 2 ইন্টু e⁻0x। এখন এই ডি এর পরিবর্তে আমরা 0 বসাবো, 0 মাইনাস 6 ইন্টু 0 মানে 0 প্লাস 9 হয়ে গেল। এখন হচ্ছে এখানে আমরা এই ডিফারেন্সিয়েশন করার পর দেখি এখন আবার 0 যদি হয়, 0 যেন না হয় 0, এখন যদি 3 বসালে কী হয়, 3 × 6, 6 মাইনাস 6 আবারও 0 হচ্ছে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি এক্সকেও আরেকবার গুণ করতে হবে, এই জন্য x² লিখলাম e⁻3x, আর 2d মাইনাস 6কে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, জাস্ট 2ই থাকে। এই হলো আমাদের সলিউশন হয়ে গেল, প্লাস 7e⁻²x, নিচে আমাদের সলিউশন কি দাঁড়ায় 4 মাইনাসে প্লাস 6 × 12, 12 আর 4 16, 16 আর 9 25, 25 মাইনাস log 2 বাই 9, e⁻0x আর লিখবো না, বাই 9। এই হলো আমাদের ওয়াইপি পেয়ে গেলাম। এখানে তার এই
ডি এর পরিবর্তে এর বসানোর কোনো স্কোপ নাই, ডি আর নাই, এই জন্য এইটাই আমাদের সলিউশন হয়ে গেল। এই হলো ওয়াইপি পেয়ে গেলাম। এখন দেয়ারফর জেনারেল সলিউশন বি ওয়াই ইজিক্যাল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। এখন ওয়াইসির মান কি? ওয়াইসির মান আছে হলো C1 e টু দি পাওয়ার 3x প্লাস C2 x e টু দি পাওয়ার 3x, C1 e টু দি পাওয়ার 3x প্লাস C2 x e টু দি পাওয়ার 3x প্লাস ওয়াইপির মানে যে ওয়াইপির মানটা এটা 6/2 মানে কি 3x স্কোয়ার e টু দি পাওয়ার 3x প্লাস 7 e টু দি পাওয়ার মাইনাস 2x বাই 25 মাইনাস log 2/9। তাহলে মনে থাকবে তো? যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হইলে যদি কনস্ট্যান্ট করে লিখছি, এই যে কনস্ট্যান্ট যদি হয়, কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার 0x ধরে নিব। কনস্ট্যান্টের সাথে e টু দি পাওয়ার 0x ধরে ওই e টু দি পাওয়ার 0 মানটা আমরা f অফ ডিতে বসিয়ে দিব। এমন এই হলো আমাদের জেনারেল সলিউশন। তাহলে আমরা কি শেষ করলাম? অ্যালজেব্রিক শেষ করছি, এই এক্সপোনেনশিয়াল অ্যালজেব্রিক শেষ করেছি, তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন অথবা অর কনস্ট্যান্ট শেষ করেছি, আর আরেকটা আছে কি, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক শেষ করেছি। এখানে তাহলে আমাদের ভুল লেখা হয়েছে অনলি অ্যালজেব্রিক ফাংশন, আর এক্সপোনেনশিয়াল ফাংশন অর কনস্ট্যান্ট ঠিক করে দিই, এখানে ঠিক করে দিই এক্সপোনেনশিয়াল ফাংশন অর কনস্ট্যান্টস। আর আমাদের আরেকটা বাকি আছে শুধু এই ত্রিকোণমিতিক ফাংশনটা। ত্রিকোণমিতিক ফাংশনে মূলত সাইন এক্স আর কজ এক্সটা মূলত বের করব। এখন ত্রিকোণমিতিক ফাংশনটা দেখি, আর তাহলে বাকি ম্যাথটা তোমরা করবে। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আমাদের ইয়েটা বের করবো কীভাবে? এখন এই যে দেওয়া আছে কি, আমাদের সাধারণ সূত্র 1/f অফ ওয়াইপি ইজিক্যাল টু 1/f অফ ডি সাইন এ এক্স, অথবা 1/f অফ ডি কজ এক্সের ক্ষেত্রে কজ, সাইনের ক্ষেত্রে সাইন, এভাবে এখন লিখবো। লেখার পর কী করবো? আমরা জাস্ট রিপ্লেস কী করবো? সাবস্টিটিউট ডি স্কোয়ার টু মাইনাস এ স্কোয়ার। আমরা যেখানে যখন ডি স্কোয়ার পাবো, এই এফ অফ ডি ফাংশনের মধ্যে যখন ডি স্কোয়ার পাবো, ওই ডি স্কোয়ারের পরিবর্তে আমরা মাইনাস স্কোয়ার বসাবো, ওই ডি স্কোয়ার পরিবর্তে মাইনাস স্কোয়ার বসাবো। একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবে। তাহলে এখন ডি স্কোয়ার পরিবর্তে মাইনাস স্কোয়ার বসে নতুন একটা ফাংশন হয়ে গেল, সেটাকে আমরা ফাই ধরলাম, ফাই অফ মাইনাস স্কোয়ার। তারপরে ওই সেম ফর কজ এক্সের ক্ষেত্রেও ওই একই নিয়ম। তাহলে একটা ম্যাথ করি তাহলে তোমরা বুঝতে পারবে। ফাইন্ড দি জেনারেল সলিউশন অফ y double prime প্লাস 2y প্রাইম প্লাস 2y ইজ ইকাল টু 10 sin 4x। এটা করি, বাকি তোমাদের এই ম্যাথটা তোমাদের কাজ, তোমাদের SW, এই ম্যাথটা তোমাদের SW, এটা আমি করব এখন। এই ম্যাথটা আমরা করব এখন। কি একই নিয়ম, এটাকে আমাদের কি, যেহেতু এটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট নন হোমোজেনাস হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর জন্য আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে, তারপরে পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন বের করতে হবে। তাহলে কমপ্লিমেন্টারি আবার করি, ফর কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি কী করতে হয়? আগে ধরে নাও y ডাবল প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস 2y ইজ ইকাল টু 0। কী করতে হয়? লেট y ইজ ইকাল টু e টু দি পাওয়ার mx বি ইটস সলিউশন। একটু ফাস্ট করলাম এটা, যেহেতু আমাদের এটা এই ম্যাথ অনেকবার করেছি, এই জন্য একটু ফাস্ট করছি। এখন কী করবো? সাবস্টিটিউট করে দিলাম m স্কোয়ার e টু দি পাওয়ার mx প্লাস 2m e টু দি পাওয়ার mx প্লাস 2 e টু দি পাওয়ার mx ইজ ইকাল টু 0। তাহলে একবারে লিখি m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 ইজ ইকাল টু 0। এখন ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, এটা রিয়াল আর ফাংশন থাকছে না। কারণ রিয়াল থাকতে হলে আমাদের এটা আমাদের
বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে স্যাটিসফাই করতে হবে। এখন যদি স্যাটিসফাই না করে তাহলে ভিতরে যদি মাইনাস চলে আসে তাহলে তো আমাদের হয়ে যায়, ইমাজিনারি ফাংশন হয়ে যায়। তাহলে যদি চেক করে দেখি বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর ইন্টু এ সি, এ মান ওয়ান, সি এর মান হচ্ছে ওয়ান, আর সি এর মান কি, সি এর মান হচ্ছে টু দেওয়া আছে বাই, এখন কী আসে রুট ওভার ফোর মাইনাস চার দুগুণ আট মানে মাইনাস এইট, তাহলে মাইনাস ফোর, রুটের ভিতর মাইনাস ফোর মানে কি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারির ক্ষেত্রে আমাদের গত ক্লাসেই কমপ্লিমেন্টারি ফাংশনে ইমাজিনারির ক্ষেত্রেও নিয়ম লিখেছিলাম, সেটা আমরা বের করবো। আগে এম এর মানটা বের করে নিই। এম ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। সেটাই ছিল। এখন এই ক্ষেত্রে আমরা এখন মান বসাবো। মাইনাস বি বলতে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, একবার লিখি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা একবার বের করেছিলাম, মাইনাস ফোর বাই টু ইন্টু ওয়ান মানে টু, তাহলে ভেঙে লিখলে কি দাঁড়ায় মাইনাস ওয়ান মাইনাস, আচ্ছা আগে লিখি মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা রুট কেটে গেলে হয়ে যায় টু আই বাই টু, এখন টু দ্বারা ভাগ করে দিলে চলে আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই। এটা হচ্ছে আমার এম এর মান। তাহলে এম এর মান দুইটা, এম এর মান কী কী, একটা মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই, আর একটা মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই। এখন এক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন গত ক্লাসে দেখেছিলাম যে এখন ইমাজিনারি যদি হয়, এম এর মান যদি ইমাজিনারি হয় সেক্ষেত্রে আমার কমপ্লিমেন্টারি ফাংশন কীভাবে লিখতে হয়, আগে লিখি কমপ্লিমেন্টারি ফাংশন yc is equal to e টু দি পাওয়ার রিয়াল অফ এক্স। ই টু দি পাওয়ার রিয়ালের মান কত, এখানে রিয়ালের মান দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স ইন্টু সি ওয়ান কস ইমাজিনারি মান, ইমাজিনারি আমার আয়ের কোফিশিয়েন্ট কি, আয়ের কোফিশিয়েন্ট ওয়ান দেওয়া আছে, তাহলে ওয়ান লিখলাম, সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স, সাইন ইমাজিনারি কোফিশিয়েন্ট ওয়ান, তাহলে সাইন এক্স। এই হলো আমাদের ইমাজিনারি ফাংশনের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। এখন আমরা বের করবো পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন টেন সাইন ফোর এক্সের জন্য, পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন অর পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন। পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন নির্ণয়ের জন্য কী করতে হয়, আমরা দেখেছিলাম যে যতবার ডি স্কোয়ার আসে, এক্ষেত্রে যতবার ডি স্কোয়ার আসবে, এই যে যতবার ডি স্কোয়ার আসবে মাইনাস স্কোয়ার দ্বারা আমরা রিপ্লেস করবো, তাহলে এখন দেখি আগে এফ অফ ডি তাই নির্ণয় করে দিই। দেওয়া আছে কি ওয়াই ডবল প্রাইম প্লাস টু ওয়াই প্রাইম প্লাস টু ওয়াই, এটা কি লেখা যায় ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ইন্টু ওয়াই। এই হলো আমার এফ অফ ডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ অফ ডি ইজ ইকাল টু ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু, এফ অফ ডিকে আমরা এটা লিখতে পারি। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের সাধারণ সূত্রটা লিখব, ওয়াই পি ইজ ইকাল টু ওয়ান বাই এফ অফ ডি, ডিতে এফ অফ ডি এর মান বসিয়ে দাও, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ইন্টু এফ অফ এক্সের মান কি টেন সাইন ফোর এক্স, এখন কি এক্ষেত্রে এ কোনটা, এ হচ্ছে আমার এই যে সাইন এ এক্সের, এই যে এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে আমাদের এ। তাহলে কী বলেছিলাম, যতবার ডি স্কোয়ার আসবে সেক্ষেত্রে মাইনাস স্কোয়ার দ্বারা রিপ্লেস করবো। এখানে ডি স্কোয়ার কোথায় আছে, এই যে ডি স্কোয়ার একটা আছে, এখানে ডি আছে, আগে আমরা ডি স্কোয়ারকে স্কোয়ার দ্বারা রিপ্লেস করি, ডি স্কোয়ারকে মাইনাস স্কোয়ার দ্বারা রিপ্লেস করবো। মাইনাস স্কোয়ার বলতে মাইনাস ফোর স্কোয়ার বলতে মাইনাস সিক্সটিন প্লাস টু ডি প্লাস টু ইন্টু টেন সাইন ফোর এক্স থাকলো। এখন টেন সাইন ফোর এক্স আর নিচে কী হয় টু ডি প্লাস টু মাইনাস সিক্সটিন মানে মাইনাস ফোরটিন। এখন যদি মাইনাস টু কমন না হয় উপরে
10কে 5 2 দিয়ে ভাগ করলে হয় 5 sin 4x, নিচে আমাদের ডি কমন নিলে হয়ে যায় ডি মাইনাস 7। এখন দেখো তো আমাদের নিয়ম কী ছিল, যতবার ডি স্কোয়ার আসবে ততবার স্কোয়ার দ্বারা রিপ্লেস করবো, মাইনাস স্কোয়ার দ্বারা রিপ্লেস করবো। এখন তো আমাদের এখানে ডি শুধু আছে, আমরা ডি স্কোয়ার কী করবো, এখন ডি স্কোয়ার তো পাচ্ছি না, ডি স্কোয়ার আমাদের এখন, তাহলে আমাদের নিয়ম হচ্ছে ডি স্কোয়ার বানিয়ে নিতে হবে। ডি স্কোয়ার বানিয়ে নেওয়ার জন্য কী করবো, আমাদের লব হরে এর অনুবন্ধী দ্বারা আমরা গুণ করব। লব হরের অনুবন্ধী দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এই যে অনুবন্ধী কি, ডি মাইনাস 7-এর অনুবন্ধী হচ্ছে ডি প্লাস 7, তাহলে নিচেও যদি ডি প্লাস 7 গুণ করি, ডি প্লাস 7 ইন্টু ডি মাইনাস 7 মানে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ডি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ইন্টু 5 sin 4x। এই যে আমাদের আবার ডি স্কোয়ার পেয়ে গেলাম না, আবার ডি স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে এখন আবার ডি স্কোয়ার পরিবর্তে মাইনাস স্কোয়ার বসাবো, ডি প্লাস 7 বাই ডি স্কোয়ার পরিবর্তে মাইনাস স্কোয়ার হচ্ছে মাইনাস 16 বাই মাইনাস 49, মানে 7-এর স্কোয়ার হচ্ছে 49 ইন্টু 5 sin 4x, এটা তো আছেই। এখন এগুলো মান বসালে কি দাঁড়ায়, ডি প্লাস 7 বাই মাইনাস 16 আর মাইনাস 49 যোগ করলে হয় 50, 55, 65 মাইনাস 65 ইন্টু 5 sin 4x। এখন ডি প্লাস 7কে আমরা ভেঙে লিখবো, এটি ভেঙে লিখি, মাইনাস ডি বাই ডি ইন্টু 5/65 মানে কি, 5/65 মানে 1/13, এখানে একবারে লেখা যায় 5/65, এখানে 5 আর 65 কাটলে 13 শুধু থাকে, শুধু 13 আকারে লিখবো, তাহলে 1/13 ইন্টু sin 4x মাইনাস 7/13 ইন্টু sin 4x। তাহলে এখন ডি দেওয়া আছে মানে কি, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সাইনের ডিফারেন্সিয়েশন কস এবং সবটা সামনে গুণ, তাহলে মাইনাস 1/13, তাহলে 1 ইন্টু 4 মানে 4/13 ইন্টু সাইন হয়ে গেল কস 4x মাইনাস 7/13 ইন্টু সাইন 4x, সাইন 4x। এই হলো আমাদের ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশন পেয়ে গেলাম। তাহলে আমি আরেকবার একটু বলি, তাহলে ওয়াইপি কী করবো, জাস্ট সাধারণ সূত্র কী ছিল, 1/f/d ইন্টু এফ অফ এক্স আকারে লিখলাম। লেখার পর কী করবো, যতবার এই সাইন কস এই দুটার ক্ষেত্রে যতবার ডি স্কোয়ার পাবো ততবার মাইনাস স্কোয়ার দ্বারা রিপ্লেস করবো। এখন এক্ষেত্রে ডি স্কোয়ার আছে কয়টা, এক্ষেত্রে ডি স্কোয়ার আছে শুধু একটা, স্কোয়ারের পরিবর্তে মাইনাস স্কোয়ার হচ্ছে মাইনাস 4 স্কোয়ার বা মাইনাস 16 বসে দিলাম। বসানোর পর এখন সিম্পলিফাই করলে আমাদের দাঁড়ায় হচ্ছে এটা 5 sin 4x বাই ডি মাইনাস 7। এখন যেহেতু শুধু ডি আছে, আমাদের লাগবে হচ্ছে ডি স্কোয়ার, তাহলে আমরা লব হরে অনুবন্ধী দিয়ে গুণ করবো, কারণ আমরা 1/d-কে অটোমেটিক আমরা ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু 1/d প্লাস কিছু একটা ইজিক্যাল টু এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না। সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এটাই, অনুবন্ধী দেওয়া উপর নিচে গুণ করবো, গুণ করার পর আমরা নিচে এই যে আবার ডি স্কোয়ার পেয়ে গেলাম, ডি স্কোয়ার পরে মাইনাস স্কোয়ার বসালে হরে আর কোনো আমার ডি এর কোনো মানে আমাদের আর কোনো ডি এর কোনো পার্ট নাই, ডি এর কোনো অংশই আমাদের থাকছে না, আমাদের শুধু লবে ডি থাকছে। এখন লবের ডি থাকে মানে তো সরাসরি ডিফারেন্সিয়েশন করা, তাহলে এখন এই ডি একটা আছে মানে একবার ডিফারেন্সিয়েশন করবো আর বাকিগুলো হচ্ছে ভেঙে দিলাম। ভেঙে আনার পর আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ফাংশনের সলিউশন দাঁড়ালো এটা। এখন সলিউশন কি, দেয়ারফর জেনারেল সলিউশন বি y is equal to yc। yc কী ছিল, yc ছিল হচ্ছে আমাদের e to the power minus x into c1 cos x plus c2 sin x, e to the power minus x into c1 cos x plus c2 sin x প্লাস, আচ্ছা একবারে মাইনাসটা কমন নিই, মাইনাস 1/13টা কমন নিয়ে নিলাম ইন্টু 4 cos 4x cos 4x প্লাস 7 sin 4x। এই হলো আমাদের সলিউশন। কেমন, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন বি এটা। এখন এই ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে নিয়মটা ছিল এটা, সাইনের ক্ষেত্রে এটা, কজের ক্ষেত্রেও এটা।
এই নিয়মে আকারে। জাস্ট আমরা কী করবো, ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস স্কোয়ার বসাবো, ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস স্কোয়ার বসিয়ে সলিউশন বের করবো। কেমন? এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা কী কী শেষ করলাম? আমরা শেষ করেছি অ্যালজেব্রিক ফাংশনটা শেষ করেছি। আচ্ছা আসি একটু। আমরা আজকে শেষ করলাম অ্যালজেব্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল অর কনস্ট্যান্ট ফাংশনটা শেষ করেছি। আর ট্রিগোনোমেট্রিক শেষ করলাম। ট্রিগোনোমেট্রিকের মূলত সাইন এক্স আর কজ এক্সটা এই নিয়মে কাজ করে। আর ট্যান কট সেক কোসেক অন্য নিয়মে কাজ করে। অন্য নিয়মটা আগামীকাল আমরা দেখব। সেই দুইটা ম্যাথ আমরা উঠাই রেখেছি। এই দুটা ম্যাথ আমরা শুরু করব আগামীকাল ক্লাসে। এই দুটো ম্যাথ শুরু করবো, স্পেশাল ম্যাথ যেটা লিখে রেখেছি, স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স অথবা কট এক্স। এই দুটো হচ্ছে স্পেশাল ম্যাথ আমরা আগামী ক্লাসে দেখবো। তাহলে আমরা আজকে যা পড়ানো হলো মোটামুটি আশা করি বুঝেছো। তাহলে আগামী ক্লাসে আমরা এটা দিয়ে শুরু করব। আর আমাদের সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ করতে, 2টা থেকে 3টে ক্লাস লাগবে। তাহলে আল্লাহ হাফেজ।